সন্ধ্যার ভায়োলিন। লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা ৮৯ এর প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, এক কথায় ৮৯ সম্পূর্ণটাই। রাত ধীরে ধীরে নামছে মন প্যালেসের আঙিনায়। গোধূলি আলো মুছে গিয়ে চারপাশটা ছায়া ঘনিয়ে আসছে। এই সময়টায় অব্র ফিরে আসে ভার্সিটি থেকে। ঘড়ির কাঁটা যেমন মিয়ে চলে, অব্র ফিরে আসা তেমনও যেন অনুশাসনের বাধা। আজ তার ব্যতিক্রম হয়নি একটুও। ঠিক তখন এই গেটের ভারী লোহার পাল্লা খুলে ভেতরে প্রবেশ করে একটি গাড়ি। ও হৃৎপিণ্ডটা একদম লাফে গলার কাছাকাছি চলে আসে। গাড়ির শব্দটা শোনা মাত্র হুন নেমে আসে দোতলা থেকে নিচে, কোনো রকম বাধা ছাড়াই দৌড়ে চলে আসে সে। অব্রের গায়ে আজও সেই পরিচিত সাদা শার্ট, ইন করা অবস্থায়। ওপরে পড়েছে কালো রঙের ক্লাসিক ব্লেজার, গলায় আটিসাটি লম্বা একটা টাই। চোখে মুখে বিরাজমান অভিমান আর অসন্তোষের মিশল। গাড়ি থামার পর দরজা খুলে নামলো অব্র। চোখ রাখতেই দেখতে পেল তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে অহু, পেছনে দুহাতে গুজে, মুখটা কেমন করে ধীরে ধীরে পুড়ে ওঠা জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো। মনে হচ্ছিল যেন পেছনে কিছু একটা লুকিয়ে রেখেছে, সম্ভবত কোনো শাস্তির উপকরণ। অব্র বুঝে গেল আজ কোনো কথা বা হাসি দিয়ে সহজে পাওয়া যাবে না তার মন। তবুও সহজ করে অব্র এগিয়ে আসে, এক পা দু পা। অব্র হাসছিল, কিন্তু দাঁতের দাঁত চেপে সেটা আটকে রাখলো। আজ ওহুর রাগের আগুন সামান্য হাসি হলেও উঠেছে, তবে ঘৃতিহুরি। তবু ঠোঁট কামড়ে অব্র মৃদু কণ্ঠে বলে ফেলল, কি হয়েছে ম্যাডাম, আমাকে মারবেন নাকি? ও নাক সিটকে ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, এই ম্যাডাম ফ্যাডাম বলে আমাকে আজ গলাতে পারবেন না। কে বলেছে আপনাকে প্রফেসর হতে? অব্র কপাল ভাঁজ করে ফেলে বলে উঠল, কেন? তুমি তো বলেছিলে সেই দিন আপনি কিছু একটা করুন নিজের জন্য, আমি তো সেটাই করছি। এ কথায় যেন আগুনে ঘি পড়ল। ওহু আর অপেক্ষা না করে পেছনে গুজে রাখা চিকন বেতের লাঠিটা বার করে নিল, প্রস্তুত বহুক্ষণ ধরে সে উচ্চ মাধ্যম দেবে বলে। আমার কথা পূরণ করতে গিয়েছেন নাকি অন্য মেয়েকে খুঁজতে গিয়েছেন নিজে ঘটক হয়ে? আমাকে কি এখন আর ভাল লাগে না আপনার? প্রপোজ করার সময় তো খুব মিঠা মিঠা কথা বলেছিলেন, এখন কি আমাকে তিতা লাগছে লন্ডনের সব ফার্মের মুরগির ভিড়ে? শোনেন, এরা এখানে ফার্মের মুরগির মতো ধবধবে সাদা হলেও মনে গুণে কিন্তু খুবই জঘন্য। অবরান নিজেকে সামলাতে পারল না, ডান হাতটা কপালের নিচে দু চোখ বন্ধ করে হো হো করে হেসে উঠল। কিন্তু এই হাসি ওহুর কাছে মরিচিকা লবণের ছিটের মতোই লাগলো। সে লাঠি হাতে তেড়ে আসে অব্রের দিকে। ঠিক তখনই অব্র এক হাতে ধরে ফেলে ওহুকে, এক ঝটকে বুকের সঙ্গে টেনে নেয়, যেন এই বুক ছাড়া আর কোনো আশ্রয় নেই তার জন্য। অপর হাতে পেছন থেকে বের করে একগুচ্ছ গোলাপ ফুলের তোড়া। তার প্রতিটি বাপরি কান্না শুকিয়ে ফেলেছে ভালোবাসার প্রতীক হিসেবে। অব্রর গলার নরম করে বলল, আজ তোমাকে আমি প্রথম দিনের মতোই ভালোবাসি চন্ডা। তোমাকে ভালোবাসার তৃপ্তি আমার এই জন্মেও ভুলেও কবু মিটবে না। এ কথা ওর চোখের আগুন কিছুটা নেমে এলো, গাল বেয়ে নেমে পড়ল নীরব এক তৃপ্তির অশ্রু। নাইটস ব্রিজ শহরের নির্জন শান্ত এক গলি, ধূসর আলো দাঁড়িয়ে আছে আশাপ, আধোয়ালার রূপকথার মতোই লাগছে। একটা কালো বাইকের গায়ে হেলান দিয়ে নিজের ভাবনার ভরে নতমাতা আশাফের। মাথা থেকে খুলে রাখা হেলমেট বাইকের সাইড মিররের ওপর সাবধানে রাখা, দুই হাতে বুকের ওপর গুজে রেখেছে সে, চোখ তার সরাসরি রাস্তায়। আশরাফের পরনে সাদা রঙের গেঞ্জি, তার উপরে কালো লেদারের জ্যাকেট। দৃষ্টিতে চেয়ে আছে সামনে হাঁটতে থাকা মেয়েটির দিকে। মেয়েটি যেন হঠাৎ করেই সামনে থমকে গিয়েছে, হাতে বেলুন নিয়ে হাসতে হাসতে রাস্তার বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে এক তরুণের সাথে। তার পাশে কেউ একজন, সম্ভবত তার বান্ধবী। কিন্তু আশাপের চোখে কেবল এই একটি মুটকে আটকে গেছে। সে মুখটাকে তার চেনা, সে চোখ, সে হাসি, সে হাঁটার ভঙ্গি ভুলবার নয়। মেয়েটা আলকা। প্রতিজ্ঞা ছিল যদি কোনোদিন আবার দেখা হয় তাদের, তাহলে আলকা আশাফের ব্লেজারটি ফিরিয়ে দিবে। আজকের রাত থেকে সন্ধিক্ষণ এনে দিয়েছে, অথচ আলকা এখনো দেখেনি আশাফকে, কিন্তু আশাফ দেখেছে তাকে, অবিরত দেখছে। তার চোখে আছে বিষময় নেই, আজ নিঃশব্দে অকুলতা। আলকা খোশ মেজাজে বেলুন হাতে হেঁটে যাচ্ছে অচেনার মতো। আশাফ চায় না আলকা এখন তাকে চিনে ফেলুক, হয়তো চায় না আবেগ তাকে
ভেঙে ফেলুক, অথবা হয়তো নিজের দুর্বলতা প্রকাশ করুক। কিছু সময় ভাবে কাটার পর আশাপ হঠাৎ নিজের ভেতরে ঘোর কাটিয়ে উঠল। নিজের দিকে নিজেই ধিক্কার জানালো। আশাপ নিজেকে নিজেই ধিক্কার জানালো। এখানে আর থাকাটা উচিত না, ভুল। অতএব আশাপ দ্রুত বাইক উঠে হেলমেট মাথায় চাপিয়ে নিল। ঠিক তখনই আলকার দৃষ্টি আটকে গেল আশাপের ওপর। তার পা থেমে গেল, মুখ থেকে উধাও হয়ে গেল হাসি রেখা, চোখ বড় হয়ে নিল বিস্ময়ে, আর ঠোঁট থেকে নিঃশব্দে ঝরে পড়ার শব্দ। আশাপ ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, দূর হয়ে গেছে শহরের আলো আঁধারির বুক চিরে। একটা মুহূর্ত যা তাদের মধ্যে দুজনের এক দৃশ্যপাট এনে দাঁড় করিয়েছিল, সেটা পেছনে ফেলে চলে গেছে চিরচেনা তরে। আবারও আলকা এক পা এগিয়ে এসে দাঁড়ালো, হাতে ধরা বেলুন ঠুকনো এক স্মৃতির প্রতিচ্ছবি এখন। ঠোঁট ছিঁড়ে আসলো অভিমানের গাঢ় রেখায়। তাহলে উনি আসলো অভিমানের গাঢ় রেখায়, তাহলে উনি আসলো এখানেও ছিল এতক্ষণ, তবুও কথা বলল না, চোখে চোখ রাখলো না, পালিয়ে গেল, সাক্ষাৎ করলো না। আমি কি কোনো ছোঁয়াচে রোগী নাকি যে আমাকে দেখলেই ভিতর মতো পালিয়ে যাবে? রাত প্রায় 2টো, রুমের ভেতর নিস্তবতা ঘন হয়ে জমেছে আরও, যেন চারপাশে আকাশ ঘুমে আচ্ছন্ন নিস্তবতা। ওহুর চোখে এক ফোঁটা নিদ্রা নেই। অব্র দীর্ঘদেহী প্রশস্ত বুকখানায় নিঘুমভাবে শুয়ে আছে সে, তার বুকের ওপর মুখ গুছে কিছুক্ষণ চুপচাপ। ওহু বারবার এপাশ ওপাশ করছে, শরীর বিছানায় থাকলেও মনটা তার উড়ু উড়ু ভুবনে। কখনো হঠাৎ বসে অব্রের মুখে অবলোকন করে, আবার কখনো শয়, ক্লান্ত শরীরে ঘুমের আশ্রয় খুঁজছে। কিন্তু ওহু, তার চোখে ঘুম নেই, মনে নেই শান্তি। হঠাৎ করে যেন দম বন্ধ হয়ে এলো, না আর থাকতে পারছে না এই রুমে, চার দেওয়ালের ভেতরে। তার বুকটা ভার হয়ে আসছে, পা টিপে টিপে সে বেলকনির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগলো, চোখের পাতায় জমানো কষ্টগুলো হঠাৎ করে বাতাসে ছড়িয়ে গেল। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে ওহু। রাতের আকাশে চাঁদ নেই, তারারাও আজ যেন ম্লান, চারপাশটা অন্ধকার আর নীরবতা। গাছের পাতায় হালকা দোলন, দূরে কোথাও যেন কুকুরের ঘেউ ঘেউ শব্দ, এর মধ্যেই রাতের শব্দ। এই দৃশ্য দেখে হঠাৎ করে মনে ভেসে উঠল খানমহলের বারান্দা। সেই বারান্দায় সেখানে সে কত রাত কাটিয়েছে না ঘুমিয়ে, সব কথা তার স্মৃতিতে নাড়া দিল। এই শহরে ওহু এখন নিঃসঙ্গ দ্বীপ। ওহুর ভেতরে তখন আবেগের ঢেউ আশ্রে পড়ল। বাবার কথা মনে হলো, স্মৃতিতে ভেসে সে মুহূর্তেই। প্রতি রাত তাহাজ্জুদের নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে বাবার কবরের দিকে তাকিয়ে থাকা, সেই সময়গুলো এখন তার কাছে অনেক দূরে। এখন তো আর তা পারে না। সত্য সত্য কষ্ট অভিমান জমে রয়েছে ওহুর ভেতর। রোদ উঠলে বাবার ছায়া হতেন ওহুর মাথার ওপর। বৃষ্টি না নামলেও জোর করে ছাতা ধরিয়ে দিতেন, যেন ওহু ভিজে না যায়। তার হৃদয়টা ভিজে যাবে। স্কুলে যাওয়ার সময় পকেটে হাত ঘুরে কতবার যে টাকা বের করতো, চুপি চুপি ওহুর হাতে গুঁজে দিত। যে মেয়ের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করত, পৃথিবী থেমে যাবে, কিন্তু তার বাবা আর কখনো ফিরে আসবে না, ভাবতে ওহুর বুক ভারী হয়ে ওঠে। এখনো চোখ বন্ধ করলে দেখতে পাই সেই ফিকে হয়ে যাওয়া দিনগুলো, যে স্মৃতিগুলো হারিয়ে গেছে তার অংশ বিশেষ। চোখ হাতটা শক্ত করে ধরে বাবা হাঁটছে রাস্তার ধারে, ভিড়ের মাঝে কোলাহলে নিশ্চিত আশ্রয় দিয়ে। কতবার যে বাবার কোলে উঠে আকাশ দেখতে চেয়েছিল, ঘুমিয়ে পড়েছে, সেটা ঘুরে শেষ করা যায় না। আরও মনে পড়ে বাবা অফিস থেকে ফিরে মৃদু ক্লান্তি নিয়ে মায়ের কত অভিমান শুনতো, কত অভিযোগ শুনতো। আজ সেই মা আছে, কিন্তু তার বাবা যে হারিয়ে গেছে অনেক অভিমান নিয়ে। বাবা, আমি কবে থেকে তোমার কবর দেখতে পাইনি, কবে শেষবার তোমার সঙ্গে নীরব কথোপকথন করেছি মনে পড়ে না। তুমি আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে কেন বাবা? আরও কিছুদিন থাকতে পারতে না? তোমার মুখের সেই পরিডাকটা এখন আর কেউ বলে না বাবা। বুকটা হাহাকার করে ওঠে ওহুর, চোখের কোণে ভিজে ওঠে জল। বলে নিঃশব্দে, বাবা, আমার তো বিয়ে হয়ে গেছে জানো, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য নিজের বাড়িটাও ছেড়ে এসেছে।
তোমার যে মেয়েটা শৈশবে তোমার আঙ্গুল ধরে হাঁটতো, এখন সে তার স্ত্রীর পরিচয় সংসার বহন করছে। অভ্র তার নাম। তুমি নিশ্চিত চেনো তাকে? আমার মতন তুমিও তাকে একসময় পেলে পুষে বড় করেছো। অনেক ভালো ছেলে বাবা, অনেক যত্ন করে আমাকে, জানো? ও বাবা, কথা বলো না আমার সাথে। আমি যে কতদিন ধরে তোমার কণ্ঠ শুনি না, তোমার মুখটা দেখি না, তোমার হাতে আঙ্গুলগুলো ছুঁয়ে ধরি না। তোমাকে কি আমার দেখতে ইচ্ছে হয় না বলো বাবা? এই যে আমি কাঁদছি, তুমি এসো আমার চোখের পানি মুছিয়ে দিয়ে যাও বলে হো 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 করে কেঁদে ওঠে। তার চোখের জল যে মুছে দিবে তার বাবা আর আসলো না। ওহো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মুখ গুজে। নিজে যেন কান্নার শব্দ অব্র শুনতে না পায়, কিন্তু রাত নিঃসঙ্গ সেই কান্নার শব্দ থেমে গেছে। চুপি চুপি ঝরছে তার অশ্রুবিন্দু। ও যে এক একটা শব্দ আছে, যে শব্দটা ঘুমন্ত অব্র নিস্তব্ধ মনকে কেঁপিয়ে তুলেছে। ঘুমের গহ্বরে ডুবে থাকা অব্র হঠাৎ যেন অদৃশ্য আকর্ষণে ধপ করে উঠে বসলো। চোখের সামনে ঘুমে ভর ভাসলো, তবু হৃদয়ে দরজায় যেন বারবার কেউ কড়া নাড়ছে। পাশে তাকিয়ে দেখে ওহু নেই। শূন্যতা বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। দুরু দুরু বুকে ব্যাকুল মনে ছুটে যায় বেলকনির দিকে। আর ঠিক তখনই চোখে পড়ে সে অদৃশ্য ম্লান চাঁদের আলোয় ঝরে পড়ে এক অশ্রুসিক্ত প্রতিমা, যে বসে আছে বেলকনির এক কোণে, দু হাঁটু বুকের মাঝে ভাঁজ করে, মাথা নিচু করে কাঁপতে কাঁপতে অশ্রু বিসর্জন দিচ্ছে। এই দৃশ্য দেখে অপর নিজেকে ধরে রাখতে পারল না। এক মুহূর্ত দেরি করে না সে। যেভাবে বৃষ্টি ভেজা কাদামাটি ফুটবল গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই ভাঙিয়ে ঝাঁপিয়ে পড়ে অব্র। দু হাঁটু ভেঙে বসে পড়ে, বুকের সবটুকু ভালোবাসা নিয়ে আঁকড়ে ধরে ওহুকে। চোখ পড়ল বুকের ভেতর, কেমন যেন যেন হচ্ছে, যেন পৃথিবীটার সব নিরাপত্তা ওই বুকেই। ওহু কান্না থামে না, বরং বুকের আশ্রয়ে সে আরও নিঃসঙ্গতায় কাটতে লাগলো, অভিমানী যন্ত্রণায়। অপরের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল অহুরে কান্নায়। অস্থির হতে থাকে সে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। দুহাতে ওহুর আঙ্গুল স্পর্শ করে ফিসফিস করে বলে ওঠে, কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছ? বাড়ির কথা মনে পড়ছে? আমাকে ডাকতে পারতে তো। ওহু ভাঙা গলায় বলে উঠল, আ আ আ আ অব্র বুঝে গেছে এই ঝরার কথাটা বাবার স্মৃতির অভাবের শূন্যতা, যা কোনো শব্দে বোঝানো যায় না। অব্র তৎক্ষণাৎ বুঝে দেয় সান্ত্বনার প্রতিটি সুরের বন্ধনে। আলতো বুকে মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি কাঁদলে আমার বুকের ভেতর এক একটা ঝড় বয়ে যায় ওহু। দেখো আমি আছি, তোমার পাশে আছি, সবসময় ভাবে থাকবো। তোমার কষ্ট আমার হৃদয়ের ভেতর কম্পন তোলে। আমার কান্না না, চলো রুমে যাই। ওহু নিঃশব্দে মাথা দোলায়। অব্র ধীরে ধীরে তাকে রুমের ভেতর নিয়ে আসে। এক হাতে তাকে জড়িয়ে অন্য হাতে চোখগুলো পানি মুছিয়ে দেয়। সেই রাতে আর ঘুমাতে পারেনি অব্র। সারা রাত জেগেছিল। ওকে শান্ত রাখার জন্য সে কি না করেছে তার হিসাব নেই, ভাষা প্রকাশ করাও যেন কঠিন। ওহুর অশ্রু ঝরার পেছনে যে নিজেও অনেকবার দায়ী, তা অব্র ভালো করেই জানে। এই অপরাধবোধ ও ভালোবাসার টানাপড়েনের সকালটা শুরু হয়েছে ভিন্নভাবে। ভোরের আলো ফুটতে অব্র নিজের হাতে নাস্তা প্রস্তুত করে প্রতিদিনকার মতো। তারপর ওহুর সঙ্গে নিয়ে বের হয় সকালের হালকা হাওয়ায় একটু হাঁটতে। এই হাঁটা যেন কিছুটা হলে ওহুর মন হালকা করে। ওহুকে প্রস্তুত করে দিয়ে অব্র রওনা হয় ভার্সিটির উদ্দেশ্যে। আশা আসবে কিছুক্ষণ পর ওহুকে নিয়ে যাবে। অব্র যেহেতু ভার্সিটির একজন প্রফেসর, তাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, সে কারণে ওহুর সঙ্গে নেওয়া সম্ভব হয় না, একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে ওহুকে। তবে এটা একমাত্র কারণ নয়। অব্র প্রতিদিন রুটিনে আরও একটা গোপন অধ্যায় রয়েছে। ভার্সিটি যাওয়ার পথে সে কিছু কাজের জন্য ডেরায় যায়। সেখানে অন্য এক জগতের সঙ্গে যোগাযোগ ঘটে। আজ সেই রিডিং বজায় চলে গাড়ি এগিয়ে চলেছিল অব্র, কিন্তু হঠাৎ করে মাঝপথে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বিপত্তি। গাড়ি টায়ার ফেটে যায়। মুহূর্তে মেজাজ হারিয়ে ফেলে অব্র। রাগ ক্ষোভ ওঠে তার। ফক, আজ রাতটা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজ রাতে আয়োজন করা হয়েছে একটা গোপন পার্টির। বছরের শেষ উপলক্ষে অব্র যেহেতু
অব্র যেহেতু দলের প্রধান, প্রত্যেকটা সদস্য বিশেষ উপহারও প্রস্তুত রাখতে হবে তাকে। তবে সব ক্ষেত্রে বিষময় ব্যাপার হলো আজ রাতে এই বিপজ্জনক ও গোপন পার্টিতে অব্র এক অসাধারণ দুঃসাহসিকতার পরিচয় দিতে যাবে। সে ওহুর সঙ্গে করে নিয়ে যাবে সেই পার্টিতে ওহুকে মিথ্যা বলে। অব্র চায় ওহু তার অজান্তে তার স্বামীর তৈরি নরককে দেখুক, সেই স্থানে তার স্পর্শ পাক তার চরণ, কারণ এই নরক তৈরির কারিগর তো ওহুর নিজেই ছিল আজ থেকে 10 বছর আগে। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসঘেরা প্রাঙ্গণে পা রাখল ওহু। পাশে আছে আশাপ, নির্ভরতার এক ছায়া হয়ে। ওহু ক্লাসরুম অব্দি পৌঁছে দিতে দিতে আশাপের ভেতরে অদৃশ্য এক টানাপোড়েন। ঠিক তখনই ঘটল অপ্রত্যাশিত এক ঘটনা। হঠাৎ করে করিডোরের শেষ প্রান্ত হতে এগিয়ে এলো চেনা মুখ আলকা। সামনে এসে দাঁড়াতে আলকার চোখ আটকে গেল আশাফের চোখে। এক পলক সেই দৃষ্টি বিনিময় বিস্ময় অস্বস্তিতে ফেলে দিল আশাফকে। মাঝখানে দাঁড়িয়ে থাকা ওহু কিছু বুঝে উঠতে পারল না কি হচ্ছে এখানে। এই চোখাচোখির মধ্যে আশাফ ভাই তো কখনো বলেনি এই ভার্সিটিতে তার কোনো পূর্ব পরিচিত আছে। আর আলকার চোখের ছায়া পড়ল অবিশ্বাসে। সে বুঝতে পারছে না এই মানুষটা এই ইউনিভার্সিটিতে কি করছে। আলকা একটু সামলে নিয়ে নিজের ভুরু কুঁচকে ওহুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ওহু এটা কে হয় তোমার? ওহু কিছু না বুঝতে সাধারণ সুরে উত্তর দিল, আমার কাজিন আশাফ ভাই। এ কথা শোনা মাত্রই আলকার চোখে কোনো প্রকার বিষময় ঝরে পড়ে। তার ভাবনায় কখনো ছিল না এই মানুষটা তার বান্ধবীর আত্মীয় হতে পারে। আশাপ যেন বিষময় ও হতবিম্ব। ওহু আর আলকা পরস্পরের চেনা, তা যেন তার কাছে অচেনাই ছিল। কিন্তু তার মুহূর্তেই আশাফের অভিব্যক্তি বদলে গেল। বিরক্তি ছায়া ফুটে উঠল চোখে মুখে। আশাফের মনে হলো যতক্ষণ না সে আলকার কাছ থেকে তার সেই ব্লেজার ফিরিয়ে আনবে, মেয়েটা ততদিন তার পথে ধুলো হয়ে থাকবে। তাই আর কোনো ভূমিকা না করে এরকম কঠিন সুরে বলে ফেললো, আমার ব্লেজার আপনি ওর কাছে দিয়ে দিয়েন, আমি পরে নিয়ে নিব। এ কথায় ইতি টেনে আশাপ ওহুকে এক পলক বিদায় জানিয়ে দ্রুত চলে গেল। আশাপের এমন আচরণে আলকা একেবারে থমকে গেল। তার ঠোঁট খানিকটা কেঁপে উঠল, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দগুলো মুখে আনতে পারছে না। আর ঠিক তখনই ওহু আলকার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে বলল, আলকা তুমি আশাপ ভাইকে চিনো কিভাবে? তোমরা তো মনে হচ্ছিল আগে থেকেই পরিচিত, আরেকজনকে জানো? আলকা চোখ নামিয়ে নিল, একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, হ্যাঁ চিনি। সেটা এক লম্বা ঘটনা, চলো তোমাকে বলি। তবে কথা আর এগোতে পারল না। ঠিক সেই মুহূর্তে ক্লাস শুরু হয়ে গেল। দরজায় এসে দাঁড়ালো প্রফেসর আবরার খান আব্র। তার স্বভাবসুলভ গম্ভীর ব্যক্তিত্ব। ক্লাস শুরু হলো। অব্র ক্লাস নিচ্ছে আগ্রহ নিয়ে, আর তার মাঝে আলকা ফিসফিস করে ওহুকে বলছে অতীতের টুকরো টুকরো গল্প। ওহু চোখ বাড়াতে লাগলো কৌতূহলে, আর অব্র মাঝে মাঝে ফিসফিসানি শুনে দুই বান্ধবীর দিকে তাকাচ্ছে। অব্র তাকানোতেই দুজনই চুপ হয়ে যাচ্ছে। অব্র আবার সামনে ফিরতে ওহু ঠোঁট বাঁকাচ্ছে। ভার্সিটির ক্লাস শেষ হতে আলকার ওহু একসাথে বের হলো ক্যাম্পাস হতে। বাইরে অপেক্ষমান আশাফের গাড়িতে উঠে বসলো তারা। আশাফ নীরবে স্টিয়ারিংয়ে হাত রেখে বসেছিল। চোখে তার অনুচ্ছাতীয় ক্লান্তি আর একটা চাপা বিরক্তি। গন্তব্য আলকার অ্যাপার্টমেন্ট। আলকার ফ্ল্যাটটি ইগাম শহরের পরিচ্ছন্ন শান্ত এক এলাকায়। গাড়ি থেকে নেমে আলকা ওহুকে নিয়ে ওপরে উঠে গেল। বাসায় প্রবেশ করে আলকা যথারীতি ভদ্রতার পরিচয় দিল। ওহুকে ড্রয়িং রুমের সোফায় বসতে অনুরোধ করলো। প্রথমে ওহু বসতে চাইল না, কিন্তু অলকার অস্বস্তিতে আন্তরিকতার সাথে অনুরোধ করার ফলে বসলো। আজ সেও আলকাকে বলেনি কে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আলকা জানে না সে ওহু প্রফেসরের অব্রর ওয়াইফ। সবকিছু যেন জটিল আবরণে ঢাকা। চা খেতে খেতে আলকা কিছু রুমে ঢুকে ব্লেজার বের করে আনলো। সে ব্লেজারটা একটা ছোট শপিং ব্যাগের মধ্যে ভরে দিল। ওহু শান্ত চোখে নামিয়ে নিল সেটা। তারপর গাড়িতে ওঠার আগে আলকাকে হালকা হাসি দিয়ে বিদায় জানালো। গাড়ির ভেতরে বসেছিল আশাপ, তার মুখে তখন অভিব্যক্তি করা। ওহুর কাছে এসে শপিং ব্যাগটা এগিয়ে নিয়ে ব্লেজার ফিরিয়ে দিল। আশাপ হালকা করে নিঃশ্বাস ছাড়লো। মনে মনে ভাবলো, এটাই বুঝি মেয়েটা তার পিছু ছাড়িয়েছে। আশাপের চোখে মুখে এক ক্লান্তির ছাপ প্রশস্ত হলো। গাড়ি আবার গতি পেল শহরের ট্রাফিকে।
ওহু চুপচাপ ডান পাশে মাথা এলিয়ে জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ তার ফোন ভাইব্রেট হয়ে উঠল। সে ফোন বের করে দেখলো মেসেজ এসেছে। তার স্বনামধন্য স্বামী প্রফেসর লিখেছে, আজ রাতে ভার্সিটির পক্ষ থেকে একটা পার্টি আছে, তুমি তৈরি হয়ে থেকো, তোমাকে সাথে নিয়ে যাব। মেসেজটা পড়ে ওহুর ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। ওহু মন প্লেসে ফিরল। তখন সন্ধ্যা নেমে এসেছে শহরের ব্যস্ততার পরিধিতে। ফিরেনি ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে ঢুকে গেল। সারাদিনের ক্লান্তি ধুয়ে ফেললো, শহরে ঢুকলো। সে একটুখানি চুল মুছে ওহু নেমে এলো কিচেনে। নিজের মতো করে ফ্রিজ খুলে তিহারির বাটি বের করলো। গন্ধে শুকে হাসলো। আজ সকালে অব্র নিজাতে রান্না করে দিয়েছিল এই তিহারি। ওভেনে গরম করে সেই খাবারটা বার করে আনলো। এক ছোট প্লেটে সাজিয়ে নিয়ে চলে গেল বেলকনিতে। প্যালেসের বেলকনি থেকে নিচের আলোক ঝলমল লন্ডন শহরটা দেখতে যেন অন্যরকম লাগে। তিহারি খেতে খেতে ওহু মোবাইলের খানমহলে সবার সাথে ভিডিও কলে কথা বললো। হাসি ঠাট্টা খোঁজ খবরে সময়টা যেন ভালোই কাটলো। পরবর্তী সময়ে রাত প্রায় 8টা ছুঁই ছুঁই। দরজার শব্দ হলো। ওহু বুঝলো অব্র ফিরে এসেছে, কিন্তু আজ ওহু আর বেলকনিতে দাঁড়িয়ে ছিল না। আজ তাদের পার্টিতে যেতে হবে। তাই ওহু সেই থেকে আলমারির সামনে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন। আজ পার্টিতে কোন শাড়িটা পরে যাবে, সাদা জর্জেট নাকি লাল পরনের কাতান। ঠিক তখনই অব্র রুমে ঢুকলো। তার হাতে একটা পাখির খাঁচা, যার ভেতরে বসে আছে এক জোড়া রিংনেক টিয়া, হলুদ সবুজ পালকে মোড়া, কাঁচা আমের মতো চোখ। কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকা দুটো পাখি। এই প্রজাতির পাখিকে মানুষ কথা বলতে পারে, মানুষের সঙ্গ দিতে পারে। খাঁচা দেখে ওহু হঠাৎ চমকে উঠল, আনন্দে চিৎকার করে উঠল। তার চোখে মুখে খুশির রং ছড়িয়ে পড়ল। ছুটে গিয়ে খাঁচাটা কোলে নিয়ে পাখি দুটোকে দেখতে লাগলো। আজ থেকে তুমি একা থাকবে না, যখন যা বলার থাকবে এই পাখিকে বলবে, ওরা শুনবে, ওরা বলবে। এই কথা ওহুর চোখ দুটো আবছা হয়ে যায়। তার মানে মনে মনে বুঝতে পারলো ওহুর পাখিগুলো কে এনেছে তার সাথে কথা বলার জন্য, তার সঙ্গ দেওয়ার জন্য। আমি সবকিছু গুছিয়ে রেখেছি, আপনি শাওয়ার নিয়ে তৈরি হন, আর আমি এখনো রেডি হচ্ছি। অব্র মাথা নাড়ালো। একটুও কথা না বলে ধীরে ব্লেজারটা আর শার্টটা খুলে ফেললো। তার দীর্ঘতে উন্মুক্ত হতে রাতের আলোয় অব্র সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। ওহু তখন আয়নার সামনে এসে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আলোয় নিজের মুখটা দেখে হালকা মেকআপ করতে লাগলো। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, চোখে গাঢ় কাজল দিতেই যেন নিজের রূপটা অন্যরকম দেখালো। যেখানে তার স্বামী নরক তৈরি করেছে সৌন্দর্যের এক আবছা ছায়া। অব্রর বলিষ্ঠ শরীরটা ঝর্ণার নিচে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে সারা গায়ে। পড়তে থাকা পানির ধারা তার চামড়ার গভীরে যেন ঢুকে যাচ্ছে, সব চারা ধুয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু অব্রের চোখের ভেতরে আগুন দাও দাও করে চলছে, দাবানলের মতো। মুখটা আজ অসম্ভব গভীর তার। অব্রের মুখে এক বিন্দু ভাবে সঞ্চয় হচ্ছিল না, মনে হচ্ছিল ভেতরে কোনো যুদ্ধ চলছে। এমন সময় শাওয়ার শেষ হলো। অব্র ধীরে ধীরে শাওয়ার শেষ করে বেরিয়ে এলো। তার ভেজা দেহ থেকে পানি ঝরছে, পরনে শুধু এক টুকরো কালো ট্রাউজার। দীর্ঘ বলিষ্ঠ গা, পেশিবহুল বুক, সবই যেন চিকচিক করছে জলের কোনায়। বুক জুড়ে লোম রেখে বেঁধে গড়েছে যেন শেষ কয়েকবারের ফোঁটা। সামনে দাঁড়িয়ে আছে তার চণ্ডা ওহু। তার চোখের সামনে সেই পৃথিবীটা, যার সমস্ত অভিমান, সমস্ত ভালোবাসা জড়ানো তার একমাত্র জীবনে। খয়েরি রঙের জর্জেট শাড়িতে মোড়ানো ওহুর শরীরটা যেন মাধুর্যের আবেদন মিশিত এক অন্তর্চিহ্ন। অব্র ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে যেতে লাগলো ওহুর দিকে। কোনো কথা নয়, কোনো শব্দ নয়, শুধু যেন নীরবতায় বিস্ফোরণ। এবং ঠিক সেই মুহূর্তেই ঘটলো যেন ঘটনা। ওহু অবাক হয়ে কিছু বোঝার আগেই অব্র এগিয়ে আসে। তার সেই রক্ত যাবার মতো ঠোঁট জোড়া নিজের ভেতর নিয়ে নিল, এক চুম্বনে ধ্বংস করে নিল সমস্ত নির্লবতা। তারপর অব্র নিজেকে সামলে নিল। ওকে ছেড়ে দিয়ে সে আবার ওয়াশরুমে ফিরে গেল নিজেকে প্রস্তুত করতে, যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক। অব্র নিজেকে প্রস্তুত করছিল। সাদা শার্ট নিখুঁতভাবে গায়ে জড়িয়ে ইন করেছে। শক্ত মসৃণ কাপড়ে তার বলিষ্ঠ বুকের রেখা ফুটে উঠেছে তারও স্পষ্টভাবে। তারপর পরল নেভি ব্লু রঙের ফিটনেস ব্লেজার।
অন্যভাবে যেন কনফিডেন্সের সহ নিজেকে তৈরি করলো। সূক্ষ্মভাবে শার্টের বোতামগুলো টেনে নিল। অব্র নিরে এসে পাশে দাঁড়ালো। দুপাশে একসাথে গাড়িতে চড়ে বসলো দুজন। গাড়ি ছুটে চলল লন্ডনের নাইটভিউ শহরের রঙিন আলো, রাজপথ, অভিজাত ইমারত পেরিয়ে গন্তব্য ইঘাম শহর। সেখানে রাতের অপেক্ষা করছে এক গোপন, এক রহস্যময় আয়োজন। গাড়ির ভেতর বাজছে মৃদু ভলিউমে সারা বাজানো গান, তেরা মেরা রিস্তা পুরানা। গাড়ির ভেতর সারা রাস্তা জুড়ে ওহুপক করেই চলেছে এক নাগারে, কখনো লন্ডনের রাস্তা নিয়ে, কখনো ইঘাম শহর নিয়ে। আর অব্র তার সম্পূর্ণ নীরব, কথার জবাবের মাঝে মাঝে কেবল মাথা নাড়িয়ে সম্মতি চিহ্নিত নিশ্চিত করছে। অবশেষে গাড়ি এসে থামলো এক সুবিশাল গেটের সামনে। তার ভেতরে সোনালী অক্ষরে লেখা AA হাউস। অব্র ধীরে হাতে বাড়িয়ে গাড়ির গ্লাস বক্স খুলে ভেতর থেকে বের করলো দুটোলো মাস্ক। দুইটাই সিংহের মুখের আদল দিয়ে তৈরি, ধাতব চকচকে রহস্যময়। অব্র একটা মাস্ক এগিয়ে দিল ওহুর দিকে, হালকা স্বরে বলল, মাস্ক পরে নাও। ওহু অবাক হয়ে তাকালো। অব্র ছুটালো চোখে চোখ রেখে। কেন মাস্ক পরতে হবে কেন? অব্র উত্তর দিল, পার্টির নিয়ম এটা, এখানে সবাই মাস্ক পরে থাকে, কেউ কাউকে চিনতে পারে না। ও কিছু না বলে মাথা নাড়িয়ে মাস্কটা পরে নিল। তারপর ধীরে ধীরে নিজেও মুখে সেটা বসিয়ে অব্র পরলো নিজেরটা। এটা ছিল অব্রর কনফিডেন্সের জায়গা। এই মাস্কের আড়ালে সে স্বস্তিতে থাকবে, কারণ এখানে সবাই মুখোশে ঢাকা। অব্র গাড়ির দরজা খুলে দাঁড়ালো, তার বলিষ্ঠ হাতে এগিয়ে দিল। ওহু এক মুহূর্ত থেমে গেল, হাতে হাত রাখলো। নরম শীতল হাতে ধীরে ধীরে অব্র শক্ত হাতের মুঠোয় এগিয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে সারি সারি পেশিবহুল দেহির নিরাপত্তারক্ষী, সকলেই কালো মাস্ক পরিহিত, সজ্জিত, কালো শার্ট, কালো ব্লেজারে। তারা একসাথে এগিয়ে এসে AA হাউসের দিকে। বিশাল হাউসটির বাইরে উন্মুক্ত মাঠ, বিশাল আয়োজন করা হয়েছে এখানে। আলোক সন্ধ্যার নান্দনীয়তায় যেন পরিবেশটা এক রাজপ্রাসাদে তৈরি হয়েছে। অব্র ওহুর দিকে তাকালো, তারপর তাকে নিয়ে ধীরে ধীরে হাউসের ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রথমে পা রাখতেই ওহুর বুকের ভেতরটা হঠাৎ এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো। তার শরীরটা কেঁপে উঠলো থরথর করে, যেন সারা শরীরে ঠান্ডার বাতাস ঢুকে পড়েছে। চোখে মুখে ছায়া নেমে এলো। ওহু এক মুহূর্ত থেমে গেল, আবারও জোরালো চেপে ধরলো অব্রের হাত। সে জানে না এই AA হাউসটার মাঝে কি লুকিয়ে আছে, কোনো এক গোপন রহস্য। সে থেকেই যেন মনে হচ্ছে এখানে কত কিছু বন্দিত্ব, কত কিছু গোপন রয়েছে, ভাবতে পারছে না রহু। সেই সুড়ঙ্গ থেকে যেন এখনো চিৎকার ভেসে এলো, যেন দেওয়াল নিচে থেকে কেউ ডাকছে, কেউ বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। তাদের আর্তনাদ অস্পষ্ট ওর কানে ভেসে বেড়াতে লাগলো। আজকে সে ফের কেঁপে উঠলো, শরীরটা জমে গেছে, পা দুটো ভারী হয়ে উঠলো। মনে হলো সে বুঝি নিজেই ডুবে যাচ্ছে সে অন্ধকার সুড়ঙ্গের দুঃস্বপ্নে। তার প্রতিষ্ঠিত তার স্বামী নিচেই। অব্র খেয়াল করলো ওহুর অন্য মনস্কতা, নিচে সরে বলল, তুমি ঠিক আছো? ও কিছুটা আমতা আমতা করে মাথা নাড়ালো, হ্যাঁ বোঝাতে। তবে তার চোখে মুখে স্পষ্ট ভয় আর অস্বস্তি কাজ করছে। ভেতরে প্রবেশ করতেই বহু মানুষ অব্র দিকে এগিয়ে এলো, সবাই তার সাথে কর্ণমোধন করতে ব্যস্ত। চারপাশে উজ্জ্বল আলো, গ্লেমার, অন্ধকার, পারফিউমে ভাসমান পরিবেশ। বাইরে পার্টির ততক্ষণে চূড়ান্ত জৌলুসে চলছে। অনেক ড্রিঙ্কস হাতে নিয়ে চলেছে, বিটের তালে নিয়েছে, হাওয়ায় হাওয়ায় দুলছে তাদের শরীর। মেয়েরা নৃত্য করছে, নৃত্যের ছন্দে কাঁপছে পুরো জগৎ। ও মুখ চিপে হাসি আটকায়, এসব দেখে তার কাছে যেন হাসি পাচ্ছে। ভিড়ের ভেতরে একরাশ বিশ্বাস, রাগ আর ব্যাংকের ঢেউ ওঠে। এইটাই সেই বিহেইবার মিলিয়নিয়ার শেখ জাফর, দুবাইয়ের প্রভাবশালী ব্যক্তি, যার ছেলেকে জিসা একসময় খুন করেছিল। অথচ সেই রক্তের আদমে প্রতিশোধ নিতে না পেরে জাফর যেন সব ভুলে গিয়েছে। সময়ের সাথে সাথে তিনি মিশে গিয়েছে ক্ষমতার রাজনীতি মেনে নিয়ে, বেদনার ভেতরে স্বার্থে। আজ তিনি আবারও অব্রের সাথে হাত মেলাতে এলেন, পুরনো পরিচয় বন্ধন আরো গভীর করতে এলেন। কিন্তু ওহু এগিয়ে আসলো না, বরং মুখে একরকম ঠান্ডা ব্যঙ্গোক্তি, বিদ্রুপ। প্রে ফর মি গ্র্যান্ডফাদার গ্যান্ডার।
জাফর শেখ থমকালেন। মাস্কের আড়ালেও তার চোখ দুটো অসন্তুষ্ট জ্বলল। অহু তখন হেসে ফেলল। বুকের ভেতর জমে বিদ্রুপের হাসি বেরিয়ে এলো। তারপর অব্র অহুকে নিয়ে ডাবল এ হাউসের বাইরে চলে এলো, যেখানে পার্টি চলছে। ব্লাউন্সারের লাইনে দাঁড়িয়ে গেস্টরা একে একে প্রবেশ করছে এবং বাইরে মাঝে রাত্রে বিশাল এক ডান্স ফ্লোরে বাজছে মৃদু আলোর সুর, আর তার সাথে গান। ডিজে বক্স থেকে বাজতে লাগলো হিন্দি রোমান্টিক গান। प्यार जब से देखा तुझे, जो हुआ नहीं हो होने लगा, दिल मेरी मुझे जुगा का, खुद से ना मैं सुने लगा, मेरी फितर बदल रही है। অব্র নীরব সঙ্গীতে অহুর দিকে হাত বাড়ালো। অহু নিঃসঙ্গতে সেই হাত ধরল। অব্র অন্য হাতে হাত সেই ঠেকলো অহুর কোমরে। দুজন একসাথে নেমে গেল ছন্দের জগতে। গানের সাথে মিশে মিশে দুজন তালে তালে তাল মিলিয়ে কাপল ডান্স করতে লাগলো। সবাই সিটি বাজিয়ে সেই করতালি উঠল এখন এই মুহূর্তে। অব্র ধীরে ধীরে হেঁটে চলে গেল পাশের বার কাউন্টারের দিকে। পেছনে রেখে গেল হুড়ে একটা একা চেয়ারে বসে। হাতের ইশারায় এক বোতল সফট ড্রিঙ্কস তুলে 2 গ্লাসে ঢেলে উঠল। 1 গ্লাস বাড়িয়ে দিল অহুর দিকে, আরেকটা তার নিজের হাতে নিয়ে 2-3টা ঢোক নিলেই কিছুটা ড্রিঙ্কস। গ্লাস বাড়িয়ে অহুর দিকে তাকিয়ে অব্র হাসলো। তুমি এখানে বসো, আমি একটু আসছি। যদি কেউ তোমাকে বিরক্ত করে বলবে তুমি মিসেস অব্র, তাহলে সব ঠিক হয়ে যাবে। অহু কিছু না বলে মাথা দুলিয়ে সম্মতি জানায়, মুখে একরাশ দ্বিধা আর বিষমতার ছাপ। অব্র আর কিছু না বলে দ্রুত চলে যায় গাড়ির দিকে। গাড়ির পেছনে ঢাকনা খুলে একে একে বের করতে থাকে বেশ কিছু গিফট বক্স। ভারী চকচকে অদ্ভুত আকৃতি সেই বক্সগুলো, কোনো সাধারণ উপহার নয়। পাশে তাকে হাজির করে এরিক, অব্র এক বিশ্বস্ত সহযোগী। 4-5 জন মিলে বক্সগুলো হাতে তুলে নেয়। এই গিফট বক্সগুলো তাদের গ্রুপের সদস্যদের জন্য, কিন্তু এদের ভেতরে জিনিসপত্র এক এক জায়গায় ভয়ঙ্কর বাহিরের দেশ থেকে চোরাই করে আনা হয়েছে। অত্যাধিক আধুনিক ছুরি, রিভলভার আর আরও কিছু বেশ ধারালো অস্ত্র, সবগুলোই এক অদ্ভুত পরিকল্পনার ছায়া বহন করছে। ডাবল এ হাউসের ভেতরে ঢুকে অব্র একে একে তার দলীয় সদস্যদের হাতে তুলে দেয় সেই সব বক্স। কিন্তু সেখানে একজন উপস্থিতির চোখে পড়ে না ডেভিডের। অব্র 4 জন তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ডেভিড কোথায়? এরই জবাব দেয়, সম্ভবত তার রুমে বস। আপনি দিন, আমি পৌঁছে দিব। কিন্তু অব্র মাথা নাড়িয়ে বলে, না, আমি নিজেই দিচ্ছি ওকে। তারপর অব্র হাউসের 3য় তলার দিকে রওনা দেয়। লিফট দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ থাকে। এক এক অজানা সংখ্যা বুকের ভেতর কাঁপা দেয়। C30, ডেভিডের রুম। দরজার সামনে দাঁড়িয়ে অব্র 1বার, 2বার, 3বার, এমনকি 4-5 বার পর্যন্ত কলিং বেল বাজায়। ভেতর থেকে কোনো সাড়া আসে না। অব্রের বুকের ভেতরটা যেন ধীরে ধীরে কাঁপন জাগায়। চোখে একবার সতর্কতায় আভা ফুটে নেয়, কারণ ওহুকে এমনিতেই বাহিরে একা বসে রেখে এসেছে সে। তাই দ্রুত ফিরে যেতে হবে। আর দেরি না করে নিজের জানা পাসওয়ার্ড টাইপ করে অব্র লক খুলে ফেলে। দরজা খোলার শব্দ হতেই অব্র ধীরে ধীরে পা রাখে ভেতরে। চোখ সরাতে পারে না, দৃশ্য ভেসে ওঠে যা। রুমের ভেতর দাঁড়িয়ে রয়েছে ডেভিড। সদ্য জামা পরছে, গায়ে তখনও পুরোপুরি কাপড় পরা হয়নি, শুধু একটি গেঞ্জি। আর ঠিক বিছানার ওপর অতখোলা চাদরের নিচে শুয়ে আছে এক অপরূপ সৌন্দর্য নারী। তার শরীর নগ্ন, দেখা মাত্রই সাদা চাদরে নিজেকে ঢেকে নিয়েছে। অব্র প্রথমে কিছু না বুঝে চোখ সরিয়ে নিলে কপাল চেপে বলে, সরি ইয়া। কথা শেষ করতে পারে না। হঠাৎ অব্রের চোখ স্থির হয়ে যায়। দৃষ্টি জমে যায় বিছানার ওপর শুয়ে থাকা সুন্দরী নারীর মুখে। চোখ ধীরে ধীরে বড় হয়ে আসে অব্রর। অজানা বিষময় বিস্ফোরিত হয়ে যায় যেন এক ঝটকায়, আলোড়িত হয়, কারণ সেই নগ্ন নারীর মুখে যে পরিচিত ছায়া ভাসছে, সে আর কেউ না, জিসা আনাম। অব্র আর কিছু বলে না, চোখ সরিয়ে নেয়, কপালে হাত চেপে বলে, সরিয়া। কথাটি স্থির করে নেয়। অব্র চোখ ফিরিয়ে ডেভিডের দিকে। ডেভিড মাথা নিচু করে অপরাধীর মতো ভঙ্গি নজকনাত দাঁড়িয়ে সে। সরি অব্র। ডাবল এ গ্যাংয়ের সকল সদস্য অব্রকে বস বা লিডার বলে সম্বোধন করলেও ডবল এ ডেভিড তার নাম ধরে ডাকে, কারণ
তাদের মধ্যে সম্পর্কটাই অন্যরকম। অব্র পেছনে না ফিরে নির্লিপ্ত জবাব দেয়, ইটস ওকে। এরপর আর দাঁড়ায় না অব্র, ধীর পায়ে থার্ড ফ্লোর থেকে নিচে নামতে শুরু করে। যাওয়ার পথে ডেভিডের জন্য আনা সেই উপহার বক্সটি সে রেখে যায় রুমেই। বক্সের ভেতরে রয়েছে একটি ধারালো ছুরি, যার উপর খোদাই করে ডাবল এ নাম লেখা। এমন ছুরি যা ঘাতের কাউকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিবে। অন্যদিকে নিচে পার্টির মাঠে বসে আছে ওহু, চারপাশে চলছে উৎসবমুখর পরিবেশ। যুবতীরা সবাই ওয়েস্টার্ন পোশাক পরেছে, ঝলমলে সাজে তারা মাতিয়ে রেখেছে পরিবেশ। কিন্তু এই ভিড়ের মাঝে এক অনন্যতার উপস্থিতি, তা ছিল ওহু। কারণ সে একমাত্র যে কিনা শাড়ি পরে এসেছে। সবার নজর পড়ছিল তার দিকে, তার ওপর। কিন্তু এতক্ষণ অব্র পাশে থাকায় কেউ সাহস পায়নি। কিন্তু কিছু সময় পর এক মাতাল যুবক এগিয়ে আসে ওহুর দিকে, হাতে ড্রিঙ্কসের বোতল, শরীরটা দুলছে নেশায়। হাই মিস, আই এম ক্রিস। মাতাল গলায় বলে ওঠে সে, আমায় এর সাথে একটু ডান্স করবেন প্লিজ? না সরি, আমি ডান্স করতে পারবো না। ক্রিস চোখে লোলুপূর্ণ দৃষ্টিতে গ্লাসে চুমুক দেয়। ইউ আর সো বিউটিফুল, লুক লাইক আ ফরি। সো হট বেবি। এই বলে ক্রিস এগিয়ে এসে হাত বাড়ায় ওহুর মুখের মাস্ক সরাতে চায়। ওহু আতঙ্কে কয়েক কদম পিছিয়ে সরে যায়, কিন্তু ক্রিস থামে না। সে আস্তে আস্তে মাস্ক সরিয়ে ফেলতে হয়, উন্নত হয়। ঠিক তখনই তার হাত আটকে যায় এক শক্তপোক্ত বাহুতে। আবারও হাত সরিয়ে নিতে না পেরেই চিৎকার করে ওঠে। তার চিৎকারে পাঠির সঙ্গীত থেমে যায়। চারপাশে লোকজন একে একে ঘুরে তাকায় তার দিকে। আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি, সবাই তাকিয়ে আছে তার ওই দিকে। তার চোখ আগুনের শিখার মতোই জ্বলে উঠেছে, ক্ষোভ আর রাগে যেন মিশ্রিত। অব্রর সামনে দেখে ওহু সমস্ত আতঙ্ক, বিভ্রাট ও সংশয় যেন মিয়ে গেছে। মনে হয় তার ভরসার আসমান তার সামনে এসে দাঁড়িয়েছে। হৃদয়ের প্রতিটা কম্পন যেন থেমেছে। ওহু আর দেরি করে না, দ্রুত পায়ে ছুটে অব্রর পাশে গিয়ে দাঁড়ায়। এরিক, ওহুকে এখান থেকে নিয়ে যা, গাড়িতে বসে রাখো যতক্ষণ আমি আসছি। এরিক নামটা শুনে ওহু চমকে ওঠে। মনে হলো এই নামটা তো সে আগেও কোথাও শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছে না কোথায় শুনেছে, তা ভাবতেও পারছে না এই মুহূর্তে। ওহু যাও। ওহু কেঁপে ওঠে ভয়ে। দেরি না করে এরিকের সঙ্গে পা মেলাতে শুরু করে। ভয়ে তার মন জুড়ে জেঁকে বসে আছে। অব্রর ভেতরে কি হচ্ছে কে জানে। এদিকে ভেতরে এক ভিন্ন রূপ তৈরি হয়েছে। সে এখন আর শান্ত নেই। অব্র রাগী, বিক্ষুব্ধ, অনিয়ন্ত্রিত জানোয়ারের মতো হয়ে উঠেছে। তার চোখে দুটো শিকারী শকুনের মতো ভয়ঙ্কর লাল আভা ধারণ করেছে। যে কোনো মুহূর্ত যেন শেষ করে দিবে সামনের প্রতিপক্ষকে। ওহু অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছে স্থির, ক্লান্তভাবে। বারবার সে চেষ্টা করছে গাড়ি থেকে নেমে হাউজে প্রবেশ করতে, কিন্তু বারংবার বাধা দিচ্ছে এরিক, ছলবল কৌশল ব্যবহার করে। ওহুর বুকের ভেতর এক অজানা ভয়, উৎকণ্ঠা। একটু পরে ডাবল এ হাউসের দ্বার পেরিয়ে অব্র বেরিয়ে এলো। তার চেহারায় কোনো অস্থিরতা নেই, কোনো উত্তাপ নেই, নেই কোনো ঝড়ের শেষ ক্লান্তিটুকু। ওহু তাকিয়ে থাকে অব্রের দিকে এক দৃষ্টে, চেষ্টা করে লোকটার ভেতর রহস্য ঝরা তা জানতে। ঘড়ির কাঁটা তখন প্রায় রাত ৩টা ছুটোয়। গাড়ি ছুটে চলেছে ধীরে ধীরে লন্ডনের নাইটস ব্রিজ পেরিয়ে। আকাশে বৃষ্টি শুরু হয়েছে, আর শব্দ রাতে নিস্তব্ধতার মাঝে যেন কবিতা ছড়িয়ে যাচ্ছে। অব্র এক হাতে পেছনের সিট থেকে ব্লেজার তুলে ওহুর গায়ে জড়িয়ে দিল। সেই রাতে শীত আর চন্দ্রবালাকে ছুতে পারল না। এই মেয়েটা সারাক্ষণ একটানা ঘুমিয়ে থাকে। অব্র কিছু বলেনি। গাড়ি অবশেষে প্রবেশ করে মুন প্যালেসে। অব্র তখন ঘুমন্ত ওহুকে নিজের কোলে তুলে নেয়। নিরাপদে তার শয়নকক্ষের দিকে রওনা হয়। পরের দিন সকালে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে প্যালেসে ঢুকে। ধীর আলোয় ধীরে ধীরে ঘুম ভাঙে ওহুর। চোখ মিলে পাশে ফিরতেই চমকে ওঠে সে। বিছানার ঠিক পাশে মেঝেতে বসে আছে অব্র, স্থির। ওহুর মনে প্রশ্ন জাগে, এই মানুষটা কি পুরো রাত এভাবে কাটিয়েছে? তার ঠোঁট শুকনো, স্থির। শুনছেন? অব্র চমকে ওঠে, ঘড়ির দিকে তাকিয়ে ফিসফিস করে, 7টা বেজে গেছে। তাড়াহুড়ো করে উঠে বসে সে, দ্রুত নিজেকে গুছিয়ে নেয়, কারণ ভার্সিটিতে যেতে হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে অফিসার প্যানেলে। নিচে নেমে ওহুর সঙ্গে সকালে নাস্তা সারতে হবে। বসে অব্র, চারপাশে এক অদ্ভুত নীরবতা। নাস্তার টেবিলে ওহু মাঝে মাঝে অব্রের দিকে তাকিয়ে থাকে।
সবা সব বোঝার চেষ্টা করে রাতে সেই নির্বক বসে থাকা মানুষটার গভীরতা, কিন্তু সে যে বুঝতে ব্যর্থ। হঠাৎ করেই অব্রের ফোন বেজে ওঠে। প্রথমে খুব সাধারণভাবেই সে ফোনটি রিসিভ করে, কিন্তু পর মুহূর্তে অব্রের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। চোখের ঝলক বিস্ময়, কপালের ছায়া দেখা দেয়। শুনছেন? কি হয়েছে বলুন, কোথায় যাচ্ছেন? পেছন থেকে ডাকে ওহো, কিন্তু অব্র একবারও ফিরে তাকায় না। অব্র দ্রুত গাড়িতে উঠে বসে, মুহূর্তে ঝড়ের বেগে বেরিয়ে যায় মুন প্যালেস থেকে। অব্রের গাড়ির গতি বাড়িয়ে এগিয়ে যেতেই ইংল্যান্ড ইঘাম শহরে। তার মুখে কোনো শব্দ নেই, চোখে ভয়ঙ্কর আজ। গাড়ি থামার আগেই অব্র দরজা খুলে। ইতিমধ্যে ভিড় জমেছে, লোকজন ফিসফিসানি। এক রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে, মুখ থুবড়ে, বুক ক্ষতবিক্ষত, এমনভাবে বিকৃত প্রথমে চেনা যায়নি, কিন্তু চোখের মনে এক অদ্ভুতভাবে ভেসে আছে পরিচিতটা। ডেভিড ফানজার্ন। অব্র শরীর সাড়া দেয়, পাতে টবে শুয়ে আসে। সে মাটিতে বসে পড়ে, দুহাতে মাথা চেপে ধরে চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। তার চোখ দুটো স্থির হয়েছে মৃতদেহের দিকে, যে কোনো সময় থমকে যাবে। তবে দ্বিতীয়টা ধাক্কা আসে, ডেভিডের বুকের মাঝে গেঁথে দেওয়া একটা ছুরি, আর সেই ছুরিটার মাথায় খোদাই করে লেখা ডাবল হ্যাঁ। এই ছুরিটাই অব্র গতরাতে ডেভিডকে উপহার দিয়েছিল, আর আজ সেই উপহারটাই যেন মৃত্যুদূত হয়ে ফিরে এসেছে। অব্র সমস্ত ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। নির্বাক চোখে সে শুধু চেয়ে থাকে তার মৃত সঙ্গীর দিকে, যার মাধ্যমে অব্র এই নরকের দরজায় প্রথম পা রেখেছিল। এটা ছিল পর্ব ৩৯-এর তৃতীয় অংশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।